নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি, আমার নাম শান্তনু। অপেক্ষার মাত্র একটি দিনের, তারপরেই সেই দিন অর্থাৎ 4 তারিখ আমাদের সবার চোখ যেদিকে তাকিয়ে আছে, আমরা প্রত্যেকে, সব মানুষ যেদিকে তাকিয়ে রয়েছে 4 তারিখ কি হতে যাচ্ছে, অর্থাৎ দেশের দায়িত্ব কারা নিচ্ছে এবং কোন দল দিল্লিতে ক্ষমতায় আসছেন, এই রাজ্যে কি হতে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস কটা আসন পেতে পারে, বিজেপি 2019-এর থেকে কি কম সিট পাবে, জোট কি হতে পারে, কংগ্রেস সিপিএম জোট নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে, কার ভোট কেটে কার সুবিধা করে দেবে সেদিকে কিন্তু আমাদের সবার লক্ষ্য। সব কাজ ছেড়ে দিয়ে ঠিক একদিন পরে কিন্তু সেই দিন আসবে যেদিনকে প্রত্যেকে কিন্তু আমরা তাকিয়ে থাকবো টেলিভিশন স্ক্রিনের দিকে এবং আমরা অপেক্ষায় থাকবো যে কোন দল কোথায় লিড করছে, কে আসনে কে এগিয়ে কে পিছিয়ে, কত ভোটে জিতছে, মার্জিন কমলো না বাড়লো, কি দাঁড়াচ্ছে, হেভিওয়েটরা কি হচ্ছে, যারা দল বদলালো তারা কি জিততে পারলো, এদিকে কিন্তু আমাদের প্রত্যেকের চোখ থাকবে। এই নিয়েই ট্রাইব টিভি বাংলার কি হতে যাচ্ছে ভবিষ্যৎ, ভোটের ভবিষ্যৎ কি, একদিন বাদে আমরা প্রত্যেকে জানতে পারবো, আমি আপনি আমরা সবাই জানতে পারবো। আজকে আমরা এই পর্বে কিন্তু সেই নিয়েই ইনডেপথ অ্যানালিসিস করব, আলোচনা করব, আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করব কোন আসনে কে এগিয়ে থাকতে পারে, কে পিছিয়ে থাকতে পারে, কে জিততে পারে, কে হেরে যেতে পারে, কোন কেন্দ্রে আপসেট হচ্ছে, এই সব নিয়ে জানতেই কিন্তু আমাদের দেশ, কে আসছে আমাদের দেশের ক্ষমতা দিল্লিতে, এই সব নিয়ে কিন্তু জানতে হলে আপনাকে যে দেখতে হবে আপনাদের প্রত্যেককে ভোটের ভবিষ্যৎ, যা আপনারা দেখছেন আমাদেরকে অনুপ্রাণিত করছেন, মোটিভেট করছেন, এনকারেজ করছেন কমেন্ট করে, এবং আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ যে ভোটের ভবিষ্যৎকে আপনারা এইভাবে প্রমোট করছেন এবং এইভাবে আমাদের অনুষ্ঠান দেখছেন। আমরা চাইবো আপনারা আরও ইনভলভড হন যাতে আমরা আপনাদের সব মতামত আপনাদের সামনে তুলে ধরতে পারি। ভোটের ভবিষ্যতে আজকের এই বিশেষ পর্বের আপনাদের সামনে আপনাদের সঙ্গে পরিচয় করে দেবো আপনাদের খুব পরিচিত মুখ, অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায় আমার পাশে বসে আছেন। সুমনদা, আপনাকে ট্রাইব টিভি বাংলায় ভোটের ভবিষ্যতে স্বাগত। প্রথমেই ভোট কমপ্লিট, ভোট শেষ, একদিন বাদে কিন্তু সেই দিন যে দিনের জন্য আমরা প্রত্যেকে অপেক্ষা করছি। প্রথমেই আপনার মূল্যায়ন, আপনার সিনপসিস। না, সিনপসিস মানে প্রথমত মানে বাংলার মানুষ প্রত্যেকেই অত্যন্ত রিলিফ নিশ্চয়ই যে 16ই মার্চ থেকে শুরু হয়েছিল জার্নিটা, মানে ভোট ঘোষণা হয়েছিল 16ই মার্চ। তাই 16ই মার্চ থেকে 1 জুন পর্যন্ত একটা দীর্ঘ পর্ব, 7টা ফেজ জুড়ে যে নির্বাচন, বিশেষত পশ্চিমবঙ্গ যে ভোট হলো, সেটা নিয়ে খুব স্বাভাবিকভাবে মানুষ এই গরমের মধ্যে, ঘূর্ণিঝড়ের মধ্যে, বিক্ষিপ্ত বৃষ্টির মধ্যে প্রচণ্ড কষ্ট করেছেন তারা। ফলে এটা একটা রিলিফ আমাদের প্রত্যেকের যে আগামী একদিন বাদে আমরা রেজাল্টের এটা জানতে পারবো। তবে ওভারঅল ভোট যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া পশ্চিমবঙ্গে অত্যন্ত ভালো ভোট প্রক্রিয়া হয়েছে, ভোট ভালোভাবেই হয়েছে এবং খুব আশা করা যায় যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের এই ভোটে অন্তত 30 বা 32-এর বেশি সম্ভাবনা রয়েছে, 32টার বেশি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, চল 42টার মধ্যে আপনি বলছেন 30 থেকে 32, সেক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে +10 যদি আমরা 2019-এর সঙ্গে কম্পেয়ার করি, এবং বিজেপির ক্ষেত্রে কিন্তু -10 তার বেশি। হ্যাঁ, 18 থেকে তৃণমূল কংগ্রেস যদি 32টা সিট পায় তো বাকি আর 10টা সিট থাকে, সেই 10টা সিটের মধ্যে বিজেপির এটা এক ডিজিটেও নেমে যেতে পারে, সম্ভাবনা রয়েছে। দেখুন, আমি এটা মনে করি যে গত 10 বছরে বিজেপির শাসন যেভাবে করেছে, যেভাবে দেশের মানুষের সঙ্গে যে সম্পর্ক তারা স্থাপন করেছে, তাতে বিজেপির খুব বেশি মানে প্রত্যাশা থাকা উচিত না, কারণ রাজনীতি তো আমরা প্রত্যেকে করি মানুষের কথা ভেবে। সুতরাং যেখানে জনকল্যাণ থেকে যে সরকার এত দূরে রয়েছে, যারা জনকল্যাণের প্রতিশ্রুতি একটাও পালন করতে পারেনি, বরঞ্চ মূল্যবৃদ্ধি থেকে শুরু করে বেকারি থেকে শুরু করে যে পরিস্থিতিতে এই মুহূর্তে দেশের মানুষ পর্যবেক্ষণ করছেন, তাতে তো খুব স্বাভাবিকভাবে আমি যে লেনাদেনার প্রশ্ন ধরি যে আমি কি প্রতিশ্রুতি দিয়েছিলাম, কি পালন করেছি, আমি তুলনা করি সবসময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, যে তিনি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো কতটা পালন করেছেন, নরেন্দ্র মোদী উল্টো দিকে রয়েছেন, তিনি কি প্রতিশ্রুতি দিয়েছেন পালন করেছেন। তাহলে আপনি বলেন এই ভোট কিন্তু প্রতিশ্রুতির ভোট হয়েছে। অবশ্যই প্রতিশ্রুতি দেওয়া এবং সেই প্রতিশ্রুতি কতটা পালন করেছে তাই তো, মানে প্র্যাকটিক্যালি তাই তো। আমার তো 5 বছর পরে আমার তো একটা রেজাল্ট একটা আসার কথা, এবং সেখানে তো আমার মার্কশিটটা আমাকে দেখাতে হবে যে আমি এই প্রতিশ্রুতি দিয়েছিলাম, 100 মার্কের আমি একটা পরীক্ষা দিয়েছিলাম, আমি এত নম্বর পেয়েছি, এতগুলো কাজ আমি করতে পেরেছি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে পেরেছেন প্রতি মুহূর্তে। মোদী পারেননি। 21 সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন 3টে, তার মধ্যে একটা লক্ষ্মীর ভাণ্ডার,
একটা আপনার দুয়ারে রেশন প্রকল্প, একটা হচ্ছে স্টুডেন্টস ক্রেডিট কার্ড। প্রত্যেকটা 21 সালের নির্বাচনে জয়লাভের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে সেগুলো পাস হয়েছে। এবং আমরা জানি লক্ষ্মীর ভাণ্ডার এই মুহূর্তে 2,16,00,000 মহিলার কাছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে। 500টা বেড়ে 1000 হয়েছে, 1000টা 1200 হয়েছে। দুয়ারে রেশন নিয়ে মামলা চলছে, কিন্তু দুয়ারে রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। আশা করা যায় সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের পক্ষেই রায় দেবে। স্টুডেন্ট স্কলারশিপ অসাধারণ একটা প্রকল্প। আমাদের মেধাবী ছাত্রছাত্রী যাদের পড়াশোনা ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বিভিন্ন অসুবিধাগুলো রয়েছে, তারা একটা খুব অল্প সুদে একটা ধার ব্যাংকের থেকে পেতে পারে, যেটাতে একটা বড় অংশ রাজ্য সরকার তাকে দিচ্ছে ভর্তুকি হিসেবে। তা সেইটাও একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রকল্প। আমি বলছি যেগুলো বলছি সেগুলো পূরণ হচ্ছে কিনা, মানুষের জন্য কাজ করছে কিনা। আজকে যে দেশের ভবিষ্যৎটা কি, আমরা তো সেই 2014 যখন নরেন্দ্র মোদী ছিল তখন আমরা ক্ষুধাসূচকে ছিলাম 56 নম্বরে, আজকে আমরা নামতে নামতে 111 নম্বরে পৌঁছেছি। সুতরাং আমার পারফরমেন্স তো খারাপ, আমি তো করতে পারিনি, দেশের মানুষের জন্য আমি ডেলিভারি কিছু করতে পারিনি। আমি মানুষকে প্রতিশ্রুতি দিয়েছি, কিন্তু সেই প্রতিশ্রুতি আমি পালন করিনি। বছরে 2 কোটি বেকারের চাকরি ছিল, আপনি ছেড়ে দিন। গত 50 বছরে ভারতবর্ষের বেকারত্ব সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এখন আপনি দ্রব্যমূল্য সূচক, সেই দ্রব্যমূল্য সূচকটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, পেট্রোল ডিজেলের দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে, সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলোর কি পরিস্থিতি দাঁড়িয়েছে। আপনি দেশের মানুষের নিরাপত্তা সব থেকে বড় কথা। আপনি যে পয়েন্টগুলো নিরাপত্তা, সেই নিরাপত্তা কতটা কোনোভাবে বিঘ্নিত হচ্ছে বারবার ধরে। আমার যে ফান্ডামেন্টাল রাইটসগুলো রয়েছে, আমার বলার অধিকার, আমার কিছু কাজ করার অধিকার, হ্যাঁ, সেই সমস্ত জায়গাগুলো বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে। সন্ধ্যা, আপনি যে যে অ্যাসপেক্ট নিয়ে বললেন সবটাই কিন্তু যা যা প্রকল্প মুখ্যমন্ত্রী নিশ্চয়ই 100 বার, এবং প্রত্যেকেই বহু মানুষ কিন্তু উপকার পেয়েছেন 100 বার। পাশাপাশি দুর্নীতি, শিক্ষা স্ক্যাম, রেশন স্ক্যাম যা যা হয়েছে, মন্ত্রী বিধায়ক জেলে, এরপরও ভোট চাইছেন। না, আমার কথা হচ্ছে যে দেখুন, দুর্নীতির সঙ্গে মানে তৃতীয় বিশ্বের দেশগুলোর যে কোনো এর যদি ইতিহাস যদি পর্যবেক্ষণ করে, তার সঙ্গে দুর্নীতির গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমি এই দুর্নীতির প্রশ্ন করলে আমি বারবার ধরে যে কথাটা বলি, আমাদের পূর্বতন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কথা। রাজীব গান্ধী একবার বলেছিলেন যে আমরা 1 টাকা যদি খরচা করি, একজন মানুষের জন্য 1 টাকা যদি তার জন্য করা হয়, তাকে দেওয়া হয় 1 টাকা, তাহলে সেই 10টা পয়সা শেষ পর্যন্ত তার কাছে গিয়ে পৌঁছয়। বাকি 90 পয়সাটা কিন্তু ড্রেন হয়ে যায় মাঝখানে। আমি বলছি এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির বাইরে আজকে আপনি দুর্নীতি সূচক, আপনি শুধু পশ্চিমবঙ্গের দিকে দেখছেন কেন? দুর্নীতি হলে সেই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কিন্তু সারা দেশের দুর্নীতির যে পরিস্থিতি, সেই জায়গাটা সেটা আজকে কোন জায়গায় গেছে? আপনার রাষ্ট্রীয় ব্যাংক, যে ব্যাংকগুলোর ঋণ যারা খেলাপি, সেই ঋণ খেলাপির একটা বিরাট অংশ, তারা তো বেশিরভাগ তো বাংলার বাইরের লোক। গুজরাটের মানুষ প্রচুর রয়েছে। প্রথম 50 জন ঋণ খেলাপি আপনার আমার ব্যাংকের টাকা মেরে যারা চলে গেছে, তাই সেই 50 জন 87,000 কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেছে। আজকে নীরব মোদীর মতো মানুষ লন্ডনের কোর্টে দাঁড়িয়ে বলছেন যে আমি যে টাকা ঋণ হিসেবে নিয়েছিলাম ব্যাংকের থেকে, তার 68% বিজেপি নিয়ে বাকি 32% আমাকে দিয়ে জোর করে আমাকে বিদেশে পাঠিয়ে দিয়েছে। আমি বলছি এই স্ক্যামগুলো তো আছে, এই স্ক্যামগুলোর তো কোনো প্রত্যুত্তর নেই কোনো। আপনার হাতে যদি মানে এজেন্সি থাকে এবং আপনি যদি মিথ্যাচার করতে পারেন ক্রমাগত, সবটাই মিথ্যাচার, মানে যারা যারা অ্যারেস্টেড হয়েছে মন্ত্রী থেকে বিধায়ক থেকে সবটাই ডেফিনেটলি। আমি বলছি যে ঠিক কথা এটা, যদি দুর্নীতি করে থাকে, অন্যায় করে থাকে, তাকে অ্যারেস্ট করার মধ্যে কোনো দোষ নেই। আপনি বলুন যে প্রধানমন্ত্রী অজিত পাওয়ারকে বলেছিলেন 75,000 কোটি টাকার দুর্নীতি। সেই অজিত পাওয়ার এখন মহারাষ্ট্রের যে সরকার, বিজেপির সঙ্গে যে সরকার চলছে, সেই সরকারের উপমুখ্যমন্ত্রী। আপনি নারায়ণ রানের কথা বলুন, হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে বলুন, যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ স্বয়ং বিজেপি করেছে, নরেন্দ্র মোদী করেছেন, পরবর্তীকালে তারা কেউ কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, কেউ কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। আমাদের রাজ্যের শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তাঁর সম্পর্কে একাধিক অভিযোগ বিজেপির তরফ থেকে করা হয়েছিল। আপনার 2016 নির্বাচনের আগে আপনার তো মনে আছে যে যখন নারদার যে ফুটেজগুলো প্রায় প্রকাশিত হলো, তখন শুভেন্দুর বিরুদ্ধে খড়গহস্ত ছিল বিজেপি। তাহলে যে বিরুদ্ধে কথা বলছে সুমনদা, সেরকম যেটা আপনি বলছেন, সেক্ষেত্রে তো আপনাদের দলেও তৃণমূলেও তো অনেক বিজেপি থেকে এমএলএ এবং এমপিরা গেছেন। না, যেতেই পারে না। আমার কথা হচ্ছে বিজেপি, দেখুন আমার কথা হচ্ছে সংবিধান তো এই অধিকার দিয়েছে, সংবিধান আপনাকে অধিকার দিয়েছে যে আপনি এক দল থেকে আর এক দল পরিবর্তন করতে পারেন। ফলে এই অধিকারটা তো তাদের রয়েছে, তারা সেই হিসেবে করেছেন। যারা কাজ করতে পারছেন না বিজেপিতে, বহু মানুষ তারা বিজেপি ছেড়ে পরবর্তীকালে তৃণমূলে এসছেন। তৃণমূলে এসে কাজ করতে পারছেন, তৃণমূলে অবশ্যই কাজ করতে পারছেন, ডেফিনেটলি কাজ করতে পারতেন। কাজ করার জন্যই তো তারা এসছেন। আপনি দুটো সরকারের পারফরমেন্সটা দেখুন। কেন্দ্রীয় সরকার সে কতটা মানুষের জন্য কাজ করেছে, আর এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কতটা সাধারণ মানুষের হয়ে কাজ করেছে।
এটা তো অস্বীকার করার নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে যে তাদের যে উন্নয়ন প্রকল্পটা, এটা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট মডেল, সবাইকে নিয়ে চলার। হয়তো ত্রুটি বিচ্যুতি আছে, যে কাজ করে তার কিছু ত্রুটি হয়, ভুল ত্রুটি আছে, কোনো জায়গায় দুর্নীতিও আছে, আমি অস্বীকার করছি না সেটা। যেখানে দুর্নীতি আছে সেখানে তো মানে আমি বলছি সেখানে রং ভুলে ব্যবস্থা নেওয়া হয়েছে প্রত্যেক জায়গাতে। আমি বলছি যে সেই জায়গাগুলো কিন্তু রয়েছে, আপনি কাজ করলে আপনার কিছু ত্রুটি বিচ্যুতি থাকবে, কিন্তু আপনার মূল লক্ষ্যটাকে দেখতে হবে যে সাধারণ মানুষের পাশে আছে কিনা, যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি পালন করতে পারছে কিনা, এটা গুরুত্বপূর্ণ। এই জায়গায় আপনি কম্পেয়ার করবেন। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের 13 বছরের সরকার, সেই 13 বছরের সরকারের কাজকর্ম একদিকে রাখুন, 10 বছরের মোদী সরকারের কাজকর্ম একদিকে রাখুন, একটা তুলনামূলক আলোচনা তো করবে। একজন মানুষ যখন ভোট দিতে যায়, কোনো পার্টির পক্ষে যখন ভোট দিতে যায়, তার তো কেন ভোট দিচ্ছে তার একটা লজিক্যাল একটা গ্রাউন্ড থাকে, তা সেইগুলো তো তিনি বিবেচনা করবেন, দুটো কম্পেয়ার করে, দুটো জমানাকে কম্পেয়ার করে, একজন প্রধানমন্ত্রী একজন মুখ্যমন্ত্রী তার পাশাপাশি রেখে করবেন। আপনি আজকে কি দেখছি আমরা দেশ জুড়ে যেটা হচ্ছে, সেটা তো বিভাজনের রাজনীতি হচ্ছে, বিভাজনের রাজনীতি, ধর্মের রাজনীতি হচ্ছে, সংখ্যাগরিষ্ঠের রাজনীতিটাকে বাস্তবে প্রতিপালিত করার চেষ্টা হচ্ছে, হিন্দু রাষ্ট্র গঠনের চেষ্টা হচ্ছে। সুমনদা, বিজেপির যারা নেতা নেত্রী আছেন, মানে আমাদের এই অনুষ্ঠানে আরো অনেক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা এসেছেন, তারা বলছেন যে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট নেই, সেই কারণের জন্য কিন্তু বিজেপি থেকে যারা জয়েন করেছেন তাদেরকে তারা ক্যান্ডিডেট করেছেন। বনগাঁতে বিশ্বজিৎ দাস, মুকুটমণি অধিকারী আছেন আপনার রানাঘাটে, কি বলবেন? না, আমি বলছি যে ক্যান্ডিডেট ছিল না। বিজেপি যদি মনে করে তৃণমূলের কাছে ক্যান্ডিডেট নেই, তাহলে আপনি 2021-এর বিধানসভা নির্বাচনের কথা ভাবুন, যেখানে প্রায় 141 জন তৃণমূল কংগ্রেসের মানুষকে তারা ভোটে দান করিয়েছিলেন। আমার কথা হচ্ছে 294টা আসনে 141 জন তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সেখানে তারা মানে তৃণমূল কংগ্রেসের নেতাদের দলবদল করিয়ে তাদের দাঁড়িয়েছিলেন, যাদের পরবর্তীকালে অনেক অংশ তৃণমূল কংগ্রেসে ফেরত এসছে। আমার কথা হচ্ছে যাদের সংগঠন নেই, তৃণমূল কংগ্রেস তো সংগঠনের দিক থেকে শক্তিশালী, তারা তো গুরুত্বপূর্ণ, তাদের একটা সিটে একাধিক নাম রয়েছে, তৃণমূল কংগ্রেসে বাছাই করে দিতে হয়। তা আপনি উল্টো দিকে যে দলটার কথা বলছেন, সেই দলে তো আপনি দেখছেন যে দিলীপ ঘোষের মতো একজন যোগ্য প্রার্থী, তিনি তো 2019-এ মেদিনীপুর থেকে জয়লাভ করেছিলেন, 2014 জয়লাভ করেছিলেন, তা সেই লোকটাকে 2019-এ অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হলো কেন? মানে তাকে 2024-এর নির্বাচনে তাকে বর্ধমান দুর্গাপুরে পাঠিয়ে দেওয়া হলো কেন? কি রাজনীতিটা কি এর পেছনে? রাজনীতিটা আর কিছু নয়, যে এখানে হচ্ছে যে মানে অ্যাকচুয়ালি রাজ্য বিজেপিটা কার হাতে থাকবে? সুকান্ত মজুমদার সেটার উপর মানে আধিপত্য বিস্তার করবেন, না শুভেন্দু অধিকারী করবেন, না দিলীপ ঘোষ করবেন? দিলীপ ঘোষকে শাস্তি দেওয়া হলো ওইখানে পাঠিয়ে দিয়ে। হ্যাঁ, ফলে এই যে মানে অন্তর্দলীয় যে রাজনীতি, নিজেদের দলের ভেতরকার যে রাজনীতি, সেই রাজনীতিটাকেই তো এতদিন ধরে অ্যাড্রেস করতে পারছে না ওরা। 3 জন নেতা রাজ্য বিজেপির এই মুহূর্তে, মানে পশ্চিমবঙ্গের সব থেকে বহুল আলোচিত নেতা, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ আর সুকান্ত মজুমদার একসঙ্গে মিটিং করেছেন, আপনি দেখেছেন? একসঙ্গে পদযাত্রায় হেঁটেছেন, কোথাও দেখেছেন? এতদিন বাদে এসে ওই মেদিনীপুরে সভা করতে এসে প্রধানমন্ত্রী বাধ্য হলেন দিলীপ ঘোষকে ডেকে সেখানে মিটিং করার। আমার প্রশ্নটা এই জায়গায় যে অ্যাকচুয়ালি বিজেপিটা কাদের হাতে আছে এখন? এটা তো তৎকাল বিজেপি। প্র্যাকটিক্যালি যারা তৃণমূল ছেড়ে এসছেন, শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারী তো এখন বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ, তাকে করতে হচ্ছে, শুভেন্দু অধিকারীর উপর নির্ভর করতে হচ্ছে কেন? আদি নেতা নেই কেন? তৃণমূল কংগ্রেসের তো নেতৃবৃন্দের যে মূল স্ট্রাকচারটা কোনো বদল ঘটেনি, সেই তো মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, সুব্রত বক্সিরা রয়েছেন। কিন্তু আপনাদের দলেরও তো অনেক যারা ক্যান্ডিডেট হয়েছেন, একদিন বাদেই মানুষ জানতে পারবেন, আপনাদের দলের অনেকেই তো তাকে অ্যাকসেপ্ট করতে পারেনি। ওপেনলি তারা বলছেন, ক্যামেরার সংবাদ মাধ্যমের সামনে বলছেন প্রার্থী না করলেই ভালো হতো। আমি একটা কথা বলছি, দলে একটা বড় দল যখন মানে 3টে ফেজে ক্ষমতায় এসছে, সেই দক্ষিণপন্থী দল, তার মধ্যে একটা অন্তর্দলীয় একটা কোন্দল সব জায়গাতে রয়েছে। কোনো দল আপনি মানে ভারতবর্ষে এই মুহূর্তে নেই, এমনকি কমিউনিস্ট দল হিসেবে যারা পরিচিত সিপিআইএম, তাদের মধ্যেও প্রচুর গোষ্ঠীদ্বন্দ্ব ছিল। গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে, সবাই সন্তুষ্ট হবে না। হয়তো বললাম, আপনি তো একটা কেন্দ্রে আর আপনার 10 জন অন্তত যোগ্য প্রার্থী রয়েছে, তাদের মধ্যে একজনকে আপনি নির্বাচন করতে, একজনকেই তো টিকিট দিতে পারবেন। তা বাকি 9 জন ক্যান্ডিডেট যারাও যোগ্য, যারা ওই পদে যেতে পারতেন, ক্ষোভ থাকতে পারে মানুষের মধ্যে। বড় দলের ক্ষোভ থাকে, গণতান্ত্রিকভাবে তারা জানায়, পরবর্তীকালে আবার দলের হয়ে কাজ করছে। আপনি যে রেফারেন্সটা দিলেন, সেখানে আপনি পরবর্তীকালে খোঁজ নিতে দেখুন, যখন ভোট হয়েছে তারা সংঘবদ্ধভাবে সবাই একসঙ্গে কাজ করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাজ করছেন। এই জিনিসগুলো কিন্তু রয়েছে, আপনি দেখবেন সংঘাত হয়তো রয়েছে, কিন্তু সেই সংঘাতের পর পরবর্তীকালে যে সমন্বয়, সেই সমন্বয়টাও কিন্তু মারাত্মক। বেশ, প্রচুর মানুষজন এই অনুষ্ঠান দেখেন এবং প্রত্যেকেই আপনারা জানতে চাইবেন যে একদিন বাদে অর্থাৎ 4 তারিখ কি হতে যাচ্ছে এবং কে কোন আসনে জিততে পারেন। সুমনদা, ক্লিন সুইপ?
হ্যাঁ, ডেফিনেটলি পশ্চিমবঙ্গে তো ক্লিন সুইট তৃণমূল কংগ্রেসের হবে এ সম্বন্ধে কোনো সন্দেহের অবকাশ নেই কোনো। মানে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেছেন মানুষের কাছে, তার ভান্ডারের ভোট, এবং আমাদের কিন্তু অনেক যারা গেস্ট এসেছেন এখানে তারা কিন্তু বলেছেন ভান্ডারের ভোট হয়েছে। লক্ষ্মীর ভান্ডার ডেফিনেটলি একটা প্রকল্প গুরুত্বপূর্ণ, এর আগে তো ছিল না। একটা প্রকল্প দিয়ে আপনি বলছেন ক্লিন সুইপ একটা কেন 68টা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়, 68, মানে এটা লিডিং, লক্ষ্মীর ভান্ডার লিডিং প্রকল্প। লিডিং মানে এটা বেশি হাইলাইটেড হয়েছে পরবর্তীকালে। সাধারণ মানে ধরুন মহিলা সশক্তিকরণ, মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় একটা তো দিক নির্দেশ করেছেন। পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথম এই পঞ্চায়েত নির্বাচন এবং পুরসভা নির্বাচনে 50% মহিলা সংরক্ষণ অলরেডি তিনি পাস করে সেটাকে ইমপ্লিমেন্ট করেছেন। 2023-এর পঞ্চায়েত নির্বাচনে 50% মহিলা সংরক্ষণ বিল পাস হয়েছে। এত আমরা হই হই করলাম, কেন্দ্রীয় সরকার বহু দলের দাবি ছিল, খুব যোগ্য এটা মানে বিল। আমি বলছি এটাকে আমিও ব্যক্তিগতভাবে সমর্থন করি। সেটা কি 33% সংরক্ষণ। কিন্তু দুর্ভাগ্যের, এটা আপনি জেনে রাখুন, এই 33% সংরক্ষণ এখন কিন্তু এটা আদৌ হবে না, 24-এও হবে না, 29-এও হবে না। যদি পরপর নির্বাচন হয় 39-এর আগে এটা হবে না। কারণ ভারতবর্ষের সংবিধানে আছে যে 26 সালের আগে পর্যন্ত কোনো জনগণনার ভিত্তিতে কোনো ওই সিটের যে চেঞ্জ, সেই চেঞ্জ করা যাবে না। তার মানে পরবর্তী হচ্ছে 2031-এর জনগণনা, তারপরে ক্যালকুলেশন করে 2039-এর আগে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন। তাই এটাকে চট্টাদারি করা হলো কেন? অর্থাৎ মহিলাদের সামনে দেখানো হলো যে আমরা পাশে আছি, মোদী সরকার মহিলাদের পাশে আছে। কিন্তু আমরা তো মণিপুর দেখেছি, আমরা হাতরাস দেখেছি, আমরা কাঠুয়া দেখেছি, আমরা উন্নাও দেখেছি, আমরা সাক্ষী মালিকের মতো একজন মানে অলিম্পিকে পদকজয়ী একজন কুস্তিগির, তার সংগ্রাম আমরা দেখেছি। ব্রিজভূষণ শরণ, জানি ভারতবর্ষের কুস্তি ফেডারেশনের সভাপতি ছিলেন প্রাক্তন। আপনি ভাবুন, তার বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের শ্লীলতাহানির অভিযোগ, তিনি বিজেপির একজন এমপি, প্রধানমন্ত্রী একবার মুখ খুললেন না, অমিত শাহ একবার মুখ খুললেন না, একবার মানে দুঃখ প্রকাশ করলেন না। গোটা ঘটনার দায়টা থেকে তাকে মুক্তি দেওয়ার চেষ্টা হলো। ইমপ্যাক্ট ভোটে পড়বে বলছেন, পড়া তো কথা। আমি যদি অন্যায় করি তো তার তো ফল আমাকে ভোগ করতে হবে। আজকে তো যে মানে ব্রিজভূষণের পরিবার থেকেই তো প্রার্থী করতে হয়েছে, ওই কেন্দ্রে ব্রিজভূষণকে প্রার্থী করেনি, ছেলে প্রার্থী হয়েছে আজকে। আমি বলছি তাকে তো করতে হয়েছে। আপনি বিলকিস বানুর কথা ভাবুন, 2002-এর গণধর্ষণ কাণ্ডে 11 জন দোষী সাব্যস্ত হয়েছে, তারা জেল খাটছিল, তাদেরকে 75তম স্বাধীনতা দিবসের দিন ছেড়ে দেওয়া হলো। আপনি বলবেন যে বিজেপি, আরএসএস বা এই হিন্দুত্ববাদী সংগঠন তারা মহিলাদের পাশে আছে? এই কথা কেউ বিশ্বাস করবে? বেশ, সুমনদা, যদি আমরা একদম ইন্ডিভিজুয়ালি দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের দিকে ঢুকি একটু, উত্তরবঙ্গ কিন্তু সবসময় আপনাদের দলের পক্ষে একটা খুব বড় চ্যালেঞ্জ। এবার উত্তরবঙ্গ কি এক্সপেক্ট করছেন করা সিট পাবে? না, উত্তরবঙ্গ চ্যালেঞ্জ আমি এই কথাটা বলবো না, কারণ 2014-তে উত্তরবঙ্গে প্র্যাকটিক্যালি ক্লিন সুইপই হয়েছিল মোটামুটি ভাবে। মালদা, রায়গঞ্জ, 2019-এর কন্টেস্ট আপনি বলছেন, আমি বলছি 2014-তে, তার আগের নির্বাচনে এই ফলটা হয়েছিল। 21-এও কিন্তু বহু জেলাতে আমরা অলরেডি রিভাইভ করেছি বিধানসভার ভোটে, যেমন আমরা দক্ষিণ দিনাজপুরে করেছি, উত্তর দিনাজপুরে করেছি, মালদায় আমরা অনেকটা ঘুরে দাঁড়িয়েছি। বেশ, ফলে অনেক জায়গাতেই কিন্তু আমাদের দেখুন, একটা দল যখন, রাজনৈতিক দল যখন চলে, প্রত্যেকটা ভোটই তার কাছে চ্যালেঞ্জ। আপনি কাউকে ছোট করে দেখতে পারবেন না। আমি বলছি চ্যালেঞ্জ তো নিশ্চয়ই, কিন্তু সেই চ্যালেঞ্জটা আমরা সাংগঠনিক দক্ষতার সঙ্গে সেটাকে আমরা কিন্তু বাস্তবায়িত করতে পেরেছি, আমাদের চ্যালেঞ্জটা আমরা পূরণ করতে পেরেছি। এবং উত্তরের প্রত্যেকটা সিটে চোখে চোখ রেখে আমরা লড়াই করছি। শুধু লড়াই করছি না, উত্তরবঙ্গের বেশ কিছু আসনে আমি দায়িত্ব নিয়ে বলছি যে তৃণমূল কংগ্রেস আগামী পরশু যখন ইভিএম খুলবে, আপনি দেখবেন যে বিপুল ভোটে জয়লাভ করবে। কয়েকটা সিটের মধ্যে যথেষ্ট পজিটিভ সিট আছে। আপনার রায়গঞ্জে মানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জেতার প্রভূত সম্ভাবনা রয়েছে। বালুরঘাটে ভালো চান্স রয়েছে, বালুরঘাটে আমরা ভোটে, হ্যাঁ, ওখানে সুকান্ত মজুমদার প্রার্থী, কিন্তু উল্টো দিকে বিপ্লব মিত্র, তিনিও পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী, তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, স্থানীয় নেতা সেখানকার। আমি বলছি তিনি যথেষ্ট ভালো জায়গায় রয়েছেন। মালদা উত্তরে আমরা ভালো জায়গায় রয়েছি, আমরা জলপাইগুড়িতে ভালো জায়গায় রয়েছি, কুচবিহারে ভালো লড়াই দিচ্ছি আমরা। ফলে উত্তরবঙ্গের বেশ কিছু পজিটিভ সিট রয়েছে। আমরা আশা করছি যে উত্তরবঙ্গ থেকে অন্তত 8টার মধ্যে 4 থেকে 5টা আমরা উত্তরবঙ্গ থেকে মানে অন্তত আমরা, আগে 2019-এ আপনারা একটা পেয়েছিলেন না জানি আমরা তো উত্তরবঙ্গে প্র্যাকটিক্যালি তৃণমূল কংগ্রেস 2019-এ ছিল না, প্র্যাকটিক্যালি ছিল না। তা যেটা ঘটনা সেটা বাস্তব, তার সঙ্গে আমরা লড়াই করেছি। 21-এ আমরা ফিরে এসেছি সেখানে। 23-এর পঞ্চায়েত নির্বাচনে আমরা ওখানে ভালো ফল করেছি। আপনি ধূপগুড়ির উপনির্বাচনটার কথা ভাবুন। ধূপগুড়ির উপনির্বাচনে আমরা তো বিজেপির বিধায়ক ছিল তো, তার আগে উপনির্বাচনে সে পরাজিত হয়েছিল, তাকে তো পরাজিত করে, তারপরে যে প্রার্থী হয়েছিল তাকে পরাজিত করে আমরা ক্ষমতায় এসেছি। ফলে তৃণমূল কংগ্রেস কিন্তু জমিটা অনেকটা মেরামত করে নিতে পেরেছে,
অনেক জমিটা মেরামত 8টার মধ্যে আপনি বলছেন 4 থেকে 5টা পাবেন। অবশ্যই ভালো, মানে ভালো সম্ভাবনা রয়েছে 4 থেকে 5টা পাওয়ার। ওকে, এবার দক্ষিণবঙ্গে যদি ঢুকি, দক্ষিণবঙ্গে কিন্তু ম্যাক্সিমামটাই তৃণমূলের ড্রেন হিসেবে পরিচিত, প্রত্যেকেই সেটা বলে। দক্ষিণবঙ্গে কয়েকটা সিট নিয়ে আমি আগে আলোচনা করতে চাইছি। প্রথমে তমলুকে আসবো। প্রত্যেকে জানেন আপনারা যে তমলুকে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী বিজেপির, দেবাংশু ভট্টাচার্য সেখানে তৃণমূল কংগ্রেস থেকে লড়ছেন। সুমনদা কি হবে? না, দেখুন এতে তমলুকে তৃণমূল কংগ্রেসের প্রভূত সম্ভাবনা আছে। এই কারণে বলছি, দেবাংশু অত্যন্ত ভালো ছেলে, তরুণ প্রজন্মের মুখ, অত্যন্ত ভালো প্রার্থী। কিন্তু আপনি উল্টো দিকের যিনি প্রার্থী, আপনি ভেবে দেখুন যে একজন বিচারপতির চেয়ারে থাকা একজন মানুষ, তিনি যে ভাষায় মুখ্যমন্ত্রীকে যে ভাষায় অ্যাটাক করেছেন, যেভাবে তিনি কথা বলেছেন, বা তিনি তা একটা করা হয়েছিল তার জন্য, ডেফিনেটলি আমি বলছি যে অভিজিৎ বাবুর মানে তিনি একজন বিচারপতি, সেই বিচারপতির একটা তো মিনিমাম স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ডের থেকে তিনি বারবার নেমে আসছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে তিনি যে দুর্ব্যবহার করছেন, আপনি ধরুন আমি ভোটের যেদিন হয়েছে সেদিনকেও আমি দেখেছি বডি ল্যাঙ্গুয়েজ খুব পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ না, সাংবাদিকদের খুব সামান্য প্রশ্নে উনি উত্তেজিত হয়ে তাকে উত্তর দিচ্ছেন। ঠিক, আমি বলছি যে একজন বিচারপতি, সেই বিচারপতি তিনি বিচারপতি পদ থেকে অবসর নিয়ে বিজেপির প্রার্থী হয়ে গেলেন, বললেন গত 6 মাস ধরে বিজেপির সঙ্গে আলাপ আলোচনা চলছে। আপনি ভেবে দেখুন, আমরা তো সব থেকে শ্রদ্ধা করি বিচার ব্যবস্থাকে, আমাদের সাধারণ মানুষ আপনি আমি ধরুন কোনো অন্যায় শিকার হলে আমরা যাব বিচার ব্যবস্থার কাছে, তা বিচার ব্যবস্থার বিচারপতি, তা যে বিচারপতি একটা মানে স্কুল সার্ভিস কমিশন সহ ওই যে আপনার যে চাকরি যে সংক্রান্ত যে মামলাগুলো তার এজলাসে হয়েছে, তিনি মাইলট, তিনি একাধিক রায় দিয়েছেন, তাকে একটা বড় অংশ চাকরি প্রার্থী যারা তারা ভগবান হিসেবে দেখেন, তিনি বলছেন 6 মাস ধরে বিজেপির সঙ্গে, মানে রাজনীতি এবং আপনার বিচার ব্যবস্থা, বিচারকদের যে মানে কাছাকাছি আসার যে জায়গাগুলো, এগুলো তো কি, এগুলো হচ্ছে যে ভারতবর্ষের যে মানে গণতন্ত্রের যে স্ট্রাকচার, তার যেগুলো 4টে মানে এর ওপর দাঁড়িয়ে, খুঁটির ওপর দাঁড়িয়ে আছে, একটা গুরুত্বপূর্ণ খুঁটি হচ্ছে বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থার ওপর যদি কোনোভাবে রাজনীতিকরণের প্রবণতা তৈরি হয় বা তাদের এতে যদি কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেটা সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আপনি বলুন মানুষ হিসেবেও তো তার, আমি বলতে পারছি না তিনি মানুষ হিসেবেও কি ভোট চাইতে পারেন, বিজেপি প্রার্থী হয়ে তিনি ভোট চাইতে পারেন? আমি তো এই জায়গায় তো মানুষ নিশ্চয়ই বিচার করবে, যখন ভোট দিয়েছে নিশ্চয়ই এটাও তো বিচার করেছে যে ব্যক্তি মানুষ হিসেবে তার কাছে কি প্রত্যাশা ছিল, তিনি কি তার আলটিমেটলি তিনি কি ডেলিভার করতে পারলেন। কিন্তু সুমনদা, অধিকারী গড় তমলুক আর কাথি, দেখুন গড় কারোর নিজস্ব না, অধিকারী গড় হলেও আপনি পূর্ব মেদিনীপুরের বিধানসভা দেখুন, এবার প্রথম অধিকার গড়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী ছাড়া, অর্থাৎ অধিকারী ফ্যামিলি ছাড়া ভোট করছেন। উল্টো দিকে অধিকারী পরিবারও কিন্তু মুখ্যমন্ত্রীকে ছাড়া সেখানে ভোট করছে। না করছেন তো, আমি তো বলছি সেটা, কিন্তু সেখানে আপনি দেখছেন কেন, কাঁথিতে তো নিজের ভাইকেই দাঁড় করিয়েছে, বাইরে তো কাউকে না। একটা আন্ডারস্ট্যান্ডিং এই এসছে। কাঁথি কি হবে সুমনদা? কাঁথি তৃণমূল কংগ্রেসের প্রভূত জয়ের সম্ভাবনা রয়েছে, মানে উত্তম বাড়ি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে উত্তম বাড়িকের প্রভূত জেতার সম্ভাবনা রয়েছে। কঠিন লড়াই, আমরা মানে দাঁতে দাঁত চেপে আমরা ওখানে লড়াই করছি, চোখে চোখ রেখে লড়াই করছি, উত্তম বাড়িকে জেতার সম্ভাবনা রয়েছে যথেষ্ট। তমলুক কাঁথি দুটোই অবশ্যই, আমরা তো ভালো রেজাল্ট করেছি। আপনার 21-এর নির্বাচনে পূর্ব মেদিনীপুরের রেজাল্ট দেখবেন, তৃণমূল কংগ্রেস যথেষ্ট ভালো রেজাল্ট করেছে সেখানে। মানে অধিকারী গড় বলছেন, কিন্তু সেই অধিকারী গড় তখনই ভেঙে গিয়েছিল, 23-এ আরও ভেঙেছে। আমরা জেলা পরিষদ দখল করেছি পূর্ব মেদিনীপুরে। আমি যদি আরেকটি দিকে আসি, সেক্ষেত্রে বিষ্ণুপুর, মথুরাপুর এবং ডায়মন্ড হারবার তো নিয়ে ভীষণ কনফিডেন্ট, 4 লাখ। এবার কোনো কথা বলার দরকার নেই। আমি মনে করি যে ডায়মন্ড হারবার অ্যাকচুয়ালি একটা মডেল, শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে না, সারা ভারতবর্ষে 543টা কোভিডের মডেল না, আমি বলছি 543টা যে লোকসভা কেন্দ্র রয়েছে সারা ভারত জুড়ে, একটা কেন্দ্র আপনি দেখাতে পারবেন না যে কেন্দ্রে ওই রকম কাজ হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতি মিনিটে 10 মিনিটে কটা কাজ করেছেন, প্রতি মিনিটে কটা কাজ করেছেন, সেকেন্ডে কত টাকার কাজ হয়েছে, সেই হিসেব তিনি দিয়েছেন। এটাই তো মানুষ চায়। আপনি জনপ্রতিনিধিকে বিপুল ভোটে জয়যুক্ত করতে চাইছেন তো এই কারণে, যাতে মানুষ ডেলিভারি পায়। সাংবাদিকরা বলছেন যে এখানে সত্যি কোনো লড়াই নেই, এটা অ্যাকচুয়ালি ওয়াকওভার, সারা 5 বছর যে কাজ করে, আগেই হয়েছে, বিজেপি এত দেরি করে ক্যান্ডিডেট, সেটা কথা নয়। মানে ওখানে প্রার্থী দিলেও সেই প্রার্থীর কোনো সম্ভাবনা ছিল না। আপনি ভেবে দেখুন যে আইএসএফ এর প্রধান, যিনি মানে ফোকাস করেছিলেন যে উনি নাকি ডায়মন্ড হারবারে জানাতে চান বাম কংগ্রেস তাকে সমর্থন করবে, এত কথাটা তিনি ব্যাক আউট করলেন কেন? কারণ তো একটা কিছু আছে, লোকে তো মানে জমিটা দেখে নিয়ে তারপর তো সেখানে বলছে আপনাদের সঙ্গে সেটিং আছে।
ওগুলো কোনো বলে লাভ নেই। সে তো বিজেপির সেটিং তো বাম কংগ্রেসের সঙ্গে রয়েছে, বিশেষত বামেদের সঙ্গে 19 সাল থেকে চলছে। আপনি ভোটের পার্সেন্টেজ দেখুন, যে পার্সেন্টেজে ওরা জিতেছে, যে 18টা সিট পেয়েছে, যেখানে যে পার্সেন্টেজ ভোট ওরা পেয়েছিল সেই অংশটাই বামেদের ভোট থেকে বাদ গেছে। এ তো দিনের আলোর মতো পরিষ্কার। আজকে ধরুন মুর্শিদাবাদের কেন্দ্রে এই যে মোহাম্মদ সেলিম গিয়ে দাঁড়িয়েছেন, কার সুবিধে করবেন তিনি? আমি বলছি কার সুবিধে করবেন? মূলত সংখ্যালঘু ভোটকে কেন্দ্র করেই তো তিনি ওখানে গেছেন। কে জিততে পারে? তৃণমূল কংগ্রেস জিতবে, আমি সেটা বলছি না, কিন্তু উনি গেছেন, ওনার লক্ষ্যটা কি? বা ধরুন রায়গঞ্জে আলী ইমরান রামস দাঁড়িয়েছে, তার লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে যে সংখ্যালঘু ভোটে একটা ভাগ বসিয়ে কিছুটা কেটে নিয়ে বিজেপিকে অ্যাডভান্টেজ করে দেয়। আমি ইন্ডিয়া জোটে আছি, পশ্চিমবঙ্গ প্রদেশ সভাপতি, তার কথা এতবার ধরে, মানে আমাদের যে কংগ্রেসের সভাপতি তিনি বারবার ধরে তার বিরুদ্ধে কথা বলতে বাধ্য হচ্ছেন। তো বেশ, মানে তিনি যে লাইনে কথা বলছেন, ওই মমতা বিরোধিতা, তৃণমূল বিরোধিতার বাইরে তো অধীর চৌধুরী বেরোতে পারছেন না। তাই অধীর চৌধুরী আর মোহাম্মদ সেলিম তো একই, মানে মোহাম্মদ সেলিমের নমিনেশনের দিন নিলাম যে অধীর চৌধুরী একবারে সেই সিপিএম এর যে সেই উর্নি তিনি পড়ে নেমে পড়েছেন রাস্তা। বেশ, আমাদের সময় খুব কম সুমন, আমি খুব ওয়ান লাইনার চাইবো। ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেস জিতবে। ওকে, মথুরাপুর জিতবে তৃণমূল। বিষ্ণুপুর লড়াই আছে, ভালো রকম লড়াই আছে, বলা মুশকিল। হাওড়া তৃণমূল জিতবে। কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, ওটা নিয়ে কোনো দ্বিধার কিছু নেই, তৃণমূল কংগ্রেসের কাছেই থাকবে। বেশ, ওভারঅল আপনি যা পরিসংখ্যান দিচ্ছেন, উলুবেড়িয়াও নিশ্চয়ই তৃণমূল। উলুবেড়িয়া তো মানে আমি বলছি ওটা মানে ডায়মন্ড হারবারের পর সব থেকে সেফেস্ট তৃণমূলের পক্ষে। ওকে, তো আপনি ওভারঅল, আর যেটা আমার জানার খুব ইচ্ছা আপনার থেকে, সংখ্যালঘু ভোট, রাইট, সংখ্যালঘু ভোট কি এবার একটু স্প্লিট হওয়ার চান্স আছে? মানে তৃণমূল কি কোনো জায়গায় যে জোট পেতে পারে? না, এটা জোট পেতে পারে মানে একটা চেষ্টা তো চলছে, এটা তো অস্বীকার করলে হবে না। আপনি দেখবেন যে কোনো আলোচনায়, যে কোনো কিছুতে যখন তৃণমূল কংগ্রেস, আমি ধরুন এই মুহূর্তে তো পশ্চিমবঙ্গের রাজনীতি যদি দেখেন, বিজেপিকে যদি সর্বভারতীয় দল হিসেবে দেখেন, তা তিন পক্ষই তো বিজেপির সর্বভারতীয় ক্ষেত্রে শত্রু। মানে সবাই ইন্ডিয়া জোটে আছে, কংগ্রেস আছে, তৃণমূল কংগ্রেস আছে, বামেরা রয়েছে, সিপিএম সহ বামেরা রয়েছে, এরা প্রত্যেকেই তো শত্রু। তাহলে পশ্চিমবঙ্গ সংক্রান্ত যখন আলোচনা হয়, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করা হয় কেন? তৃণমূল কংগ্রেসকে টার্গেট করা হয় কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করা হয় কেন? অর্থাৎ পক্ষান্তরে কিন্তু যে লাইনটাকে, যে জন্যে মানে মিস্টার খার্গে, মানে আমাদের কংগ্রেসের প্রেসিডেন্ট, সর্বভারতীয় প্রেসিডেন্ট, যিনি পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতিকে যে কথাটা বলেছেন, সেটা তো গুরুত্বপূর্ণ কথা। আপনি তো দেশ বাঁচাতে চাইছেন, লড়াইটা তো দেশ বাঁচানোর, সংবিধান বাঁচানোর, গণতন্ত্র বাঁচানোর, ধর্মনিরপেক্ষতাকে বাঁচানোর। তাহলে সেই জায়গায় আপনি কেন একটা তৃণমূল কংগ্রেস তো পশ্চিমবঙ্গের প্রধান শক্তি। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? যে যেখানে শক্তিশালী সে সেখানে প্রার্থী দিক, সেটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো পশ্চিমবঙ্গের বাইরে যান কি? পশ্চিমবঙ্গের বাইরে উত্তরপ্রদেশে গেছেন, অখিলেশ যাদব একটা সিট ছেড়েছে, সেখানে তৃণমূল কংগ্রেস লড়াই করছে, সেখানে সম্মিলিতভাবে তারা লড়াই করছে। সুমন দা, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য, এবং আপনাকে পরে কিন্তু আমাদের স্টুডিওতে আবার আসতে হবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, কারণ একদিন পরই কিন্তু সেই দিন, এবং যে দিনের দিকে কিন্তু আমরা প্রত্যেকে তাকিয়ে আছি, যে কে আসতে চলেছে ক্ষমতায়, অর্থাৎ বাংলায় কি হচ্ছে এবং দিল্লিতে বা কি হচ্ছে। একটা ওভারঅল বাংলায় কোন কোন আসন, কে কে জিততে পারে এবং কে এগিয়ে থাকতে পারে, কে পিছিয়ে থাকতে পারে, কি হতে যাচ্ছে, একটা ওভারঅল ব্রিফ করার চেষ্টা করলাম আপনাদেরকে। এবং আলটিমেটলি একদিন পরে কিন্তু আমরা প্রত্যেকে জানতে পারবো যে বাংলায় ক্লিন সুইপ হচ্ছে নাকি টাফ কন্টেস্ট হচ্ছে, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, কোন আসনে কি হচ্ছে। আর সবার চোখ থাকবেন, এবং পরবর্তী পর্বে কিন্তু আমরা আবারও ফিরে আসবো, এবং আপনারা দেখতে পারবেন যে 4 তারিখে কে কোথায় কি হচ্ছে। ভালো থাকবেন, আর অন্যান্য সব অনুষ্ঠানের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র ট্রাইব টিভি বাংলা পর্দায়, বাংলার আপন।